দেশের বিভিন্ন স্থানে আজও বৃষ্টি জলাবদ্ধতা। বরগুনায় সাগরে ট্রলার ডুবিতে নিখোঁজ 2 জেলে, চাঁদপুরে 3 নদীর মোহনায় ডুবেছে পণ্যবাহী নৌযান। বৃষ্টি আর উজানের ঢলে বাড়ছে নদ নদীর পানি, কোথাও কোথাও বন্যার শঙ্কায় পাড়ের বাসিন্দারা। দুর্যোগ মোকাবেলায় প্রস্তুতি নেওয়ার তাগিদ। বন্যার পানিটা আসে, এত পানি কিন্তু আমগরে উপজেলা থেকে কোনো সময় আমগরে একটু মাইকেন দিয়ে জানায়ও না, এবং কি আমরা একটু জানিও না। সরকারও টিউনটা দেয় না, মানুষও যে চেয়ারম্যান মেম্বাররা আছে তাও আর না। তথ্যটা যদি আমরা সঠিকভাবে পৌঁছে দিতে পারি সবার দ্বারগোড়ায়, তাহলে হয়তো অনেক ক্ষতি কমে আসে। অনিয়ম দুর্নীতির আখড়া নাটোর পাসপোর্ট অফিস। সেবাগ্রহীতাদের আবেদন ঠিক থাকলেও অহেতুক ফিরিয়ে দেন কর্মকর্তারা। দালালকে ঘুষ দিলেই নেওয়া হয় জমা। দুটা পাসপোর্ট মিলে যদি 3000 টাকা দেন তাহলে ওইসবগুলো কাগজপত্র কিছুই লাগবে না। আমার 1500 টাকা ঘুষ দিলে পরে আমরা করে দিই। সাইডে নিয়ে যায়, আমাকে বলেছে যে 2000 টাকা যদি দেন তাহলে আপনার ফিঙ্গার আজকেই হবে। ফেনীর ফুলগাজী উপজেলা পরিষদের 26টি চেক জালিয়াতির মাধ্যমে রাজস্ব খাতের টাকা লোপাট। প্রশাসনের মামলা, 3 কর্মচারী কারাগারে। নরসিংদীতে বাড়ছে লটকন চাষের পরিধি, রফতানিও হচ্ছে বিদেশে। 150 কোটি টাকার ফল বিক্রির আশা কৃষি বিভাগের। 100 টাকা আছে, 150 টাকা পর্যন্ত বিক্রি হয়েছে, 60 বিক্রি হয়েছে। এখান থেকে মাল নেই বিভিন্ন জেলা বিভিন্ন বিভাগে বিক্রি করে। এই সংগঠনে যোগদান আমাদের মাঠ পর্যায়ে আমরা যারা আছি প্রত্যেকে আমরা করেছি যে বাগান মালিকদের সাথে আমরা বেশ কয়েকবার তাদের সাথে মত বিনিময় করেছি, তাদের সমস্যাগুলো আইডেন্টিফাই করার চেষ্টা করেছি। শিরোনামগুলো দেখছিলেন আমন্ত্রণ। বিরতিহীন সংবাদ সারা দেশে, আপনাদের সাথে আছে আমি তানজিম শাফিন। বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে বিভিন্ন জেলায় ভারী থেকে মাঝারি বৃষ্টি হচ্ছে। কোথাও কোথাও জলাবদ্ধতায় ভোগান্তি পোহাতে হচ্ছে বাসিন্দাদের। ময়মনসিংহে ভারী বৃষ্টিতে শহরের বিভিন্ন এলাকায় পানি জমে যায়, তলিয়ে যায় চরপাড়া, শানকিপাড়া, জেলা স্কুল মোড় সহ কয়েকটি এলাকার সড়ক। বরগুনা, পটুয়াখালী, বরিশাল সহ উপকূলীয় এলাকায় সকাল থেকেই থেমে থেমে বৃষ্টি হচ্ছে। এছাড়া বৈরী আবহাওয়ায় বঙ্গোপসাগরে 13 জেলে নিয়ে ডুবে গেছে FB মহিমা নামের একটি মাছ ধরার ট্রলার। পরে অন্য একটি ট্রলারের জেলেরা 11 জনকে জীবিত উদ্ধার করলেও এখনও নিখোঁজ 2 জন। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে আগামী 3 দিন থাকতে পারে একই আবহাওয়া। তাছাড়া লঘুচাপের প্রভাবে বঙ্গোপসাগরে উত্তাল থাকায় সমুদ্র বন্দরগুলোকে 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত এবং অভ্যন্তরীণ নদী বন্দরগুলোকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। বৃষ্টি হলেও বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় অনুভূত হচ্ছে গরম। ঢাকায় বৃষ্টিপাত হচ্ছে, এই বৃষ্টিপাতের তীব্রতা আজকে থেকে কালকে পর্যন্ত একটু কম থাকবে ঢাকায়, কিন্তু 10ই জুলাই থেকে ঢাকায় বৃষ্টিপাতের তীব্রতা বাড়বে। সারা বাংলাদেশেই বৃষ্টিপাত অব্যাহত থাকবে এবং এই বৃষ্টিপাতের ফলে যেটি হচ্ছে যে তাপমাত্রা তেমন একটা কমাতে পারে না। সকল সমুদ্র বন্দর সমূহকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। পাশাপাশি অভ্যন্তরীণ নদী বন্দর অনেক নৌযান চলাচল করে, সেখানেও 1 নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এদিকে চাঁদপুরে 3 নদীর মোহনায় মালবাহী ট্রলার উল্টে ডুবেছে 5000 বস্তা ধান ও চাল। সকালে পুরানবাজার এলাকায় এই ঘটনা ঘটে। নাবিক ও শ্রমিকরা জানান পাবনা থেকে 5000 বস্তা ধান ও চাল নিয়ে যাচ্ছিল ট্রলারটি। পুরানবাজার ঘাটের কাছে পৌঁছালে ঘূর্ণির স্রোতে ট্রলারটি হেলে পড়ে। এ সময় ভেতরে থাকা নাবিক ও শ্রমিকরা সাঁতরে তীরে ওঠেন। ডুবে যায় ধান চালের বস্তা। বরগুনা ট্রলার ডুবির বিস্তারিত খবর জানাতে আমাদের সঙ্গে সহকর্মী ফেরদৌস খান ইমন যোগ হচ্ছেন। ইমন, নিখোঁজ 2 জেলেকে উদ্ধারে অভিযান চলছে কিনা, সবশেষ কি তথ্য রয়েছে?
শাপেন, বঙ্গোপসাগরে যে সৃষ্ট এই যে নিম্নচাপ বা নিম্নচাপের ফলে কিন্তু সমুদ্র উত্তাল হয়ে যায় এবং সকল মাছ ধরার ট্রলার, যারা ফিশিং ট্রলার আছে, তারা কিন্তু কুলে ফিরে আসতে থাকে। মূলত এফবি মহিমা নামের যে ট্রলার ডুবির ঘটনা ঘটেছে, সেটিতে মূলত মোট 13 জন জেলে ছিল। সেখান থেকে 2 জন জেলে নিখোঁজ হয়। এখানকার যিনি তপন জমাদ্দার, এই ট্রলারের মালিক রয়েছে, তিনি বলেছেন যে তার ট্রলার যখন কুলে ফিরে আসতেছিল তখন আরেকটি ট্রলারের অবস্থা দেখতে পেয়েছেন যে খারাপ, সেটির শেপ ভেঙে গেছে ট্রলারের, এবং ওই ট্রলারের যে সকল জাল দড়ি ছিল সেগুলো এই এফবি মহিমা ট্রলারে উঠিয়েছেন এবং ওই ট্রলার থেকে আরও 5 জন জেলে এই যে এফবি মহিমা ট্রলারে উঠায় এবং সেটি আসার সময় মূলত ট্রলার অনেক লোড হয়ে যায় এবং ট্রলার ডুবির ঘটনা ঘটে। মূলত ট্রলারে কিন্তু মোট 18 জন জেলে ছিল। এফবি মহিমার যে 13 জন জেলে, সেখান থেকে 2 জন জেলে নিখোঁজ রয়েছে। তাদের উদ্ধারে ইতিমধ্যে কিন্তু বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির পক্ষ থেকে সমুদ্রে ট্রলার পাঠানো হয়েছে এবং অন্যান্য এলাকা থেকেও মূলত ট্রলার পাঠানোর চেষ্টা চলছে এবং এখানকে তারা কিন্তু এখানে কোস্টগার্ড, নৌবাহিনী, তাদের সহযোগিতা কিন্তু চাচ্ছেন ট্রলার মালিক এবং এই জেলে পরিবারগুলো। মূলত এখন পর্যন্ত ওই 2 জেলের কোনো সন্ধান পাওয়া যায়নি। এদিকে গতকাল যে এক পর্যটক আসাদুল নামে এক পর্যটক যে নিখোঁজ হয়েছিল তালতলির শুভ সন্ধ্যা থেকে, আর 24 ঘন্টার বেশি সময় পার হয়ে গেল, তারও কিন্তু সন্ধান পাওয়া যায়নি। তাকেও খোঁজাখুঁজি করছে তার স্বজনরা। আর এই যে টানা 4 দিন ধরে বৃষ্টিতে কিন্তু বরগুনার বিভিন্ন জায়গায় কিন্তু জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। কলেজ রোড, ডিকেবি রোড থেকে শুরু করে বেশ অনেকগুলো জায়গায় এই জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে এবং নদীর পানি বৃদ্ধি পাওয়ার কারণে কিন্তু আমাদের এই যে বেড়িবাঁধের বাহির পাশে কিছুটা নিম্নাঞ্চল প্লাবিত হচ্ছে। এই ছিল বরগুনা থেকে শাফিন। এমন ধন্যবাদ আপনাকে। আমরা অব্যাহত বৃষ্টির ফলে জলাবদ্ধতা, যান চলাচলের আরও খবর জানতে চাই। গাজীপুরের টঙ্গী এলাকা থেকে সহকর্মী পলাশ প্রধান আছেন। পলাশ, জানাবেন যে বৃষ্টিতে নগরীর কোথাও জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে কিনা, সড়কে যান চলাচল পরিস্থিতি কেমন? সেটা হচ্ছে যে কারণে কিন্তু আমরা দেখেছি অনেক অভিযোগ রয়েছে হচ্ছে যে তাদের কর্মস্থলে যেতে তাদের যে মালামাল এবং শিক্ষাদি সেখানে একটু বিঘ্ন করছে। তবে আমরা দেখছি টঙ্গী ডিস্ট্রিক্ট এলাকায় কয়েকটি সড়ক আসলে তলিয়ে গিয়েছে, সেখানে ড্রেনেজ ব্যবস্থা যে বেহাল অবস্থা, সেখানে কিন্তু আসলে ঘন্টার পর ঘন্টা জলাবদ্ধতা রয়ে যায়। আর আমি যদি ঢাকা ময়মনসিংহ মহাসড়কের কথা বলি, সেটাতে বলবো টঙ্গী অঞ্চল এবং বড়বাড়ি, বোটবাজার, বাইপাস, টাঙ্গাইল সহ এই কয়েকটি মহাসড়কে মূলত জলাবদ্ধতা প্রায় সময় বৃষ্টি হয়েই জলাবদ্ধতা হয়ে যায়। সেখানে কিন্তু দেখছি সিটি কর্পোরেশনের সিস্টেম ড্রেনেজ যে খনন বিষয় রয়েছে সেটি কাজ করছে। তাছাড়া দেখছি মহাসড়কের যান চলাচল অনেকটাই আসলে ধীরগতিতে চলছে, যে কারণে আমরা দেখছি মহাসড়কের প্রায় জায়গাতেই অটো, লেগুনা, সিএনজি সেটি আসলে দাঁড়িয়ে বেড়াচ্ছে। যে কারণে আমরা দেখছি যে ট্রাফিক পুলিশের যে তাদের যে তৎপরতা, সেই তৎপরতা অনেকটাই আসলে চোখে পড়ার মতোই নেই। তারা অটো, লেগুনা, সিএনজি এগুলিকে আসলে ছাড় দিয়েই চলছে। তবে সহকর্মী পলাশ প্রধান যুক্ত হয়েছিলেন, ধন্যবাদ আপনাকে। উজানের ভারী বৃষ্টি আর পাহাড়ি ঢলে দেশের প্রধান নদ নদীর পানি বাড়ছে। এরই মধ্যে প্লাবিত হতে শুরু করেছে নিম্নাঞ্চলের অনেক এলাকা। নদীপাড়ের মানুষের আগাম প্রস্তুতি নেওয়ার এখনই সময়। আর সম্ভাব্য দুর্যোগ মোকাবেলায় ব্যক্তি পর্যায়ে সতর্কতা মেনে চলা, শুকনো খাবার, বিশুদ্ধ পানি ও প্রয়োজনীয় ওষুধ সংরক্ষণের প্রস্তুতি নেওয়া জরুরি। ভাঙা নৌকা মেরামতে সময় কাটছে জামালপুর ইসলামপুরের রাসেল মিয়ার। বন্যার দিনে এই নৌকাই হবে তার গ্রামের মানুষের যাতায়াত জীবিকার একমাত্র ভরসা। এই রাস্তা দিয়ে আপনার অনেক পানি, এক কোমর করে পানি হয়ে যায়। যদি এই দিক দিয়ে বাটটা দিত তাহলে আমাদের সবচেয়ে সুবিধা হইতো। নৌকা আমরা নৌকা দিয়ে চলাচল করি, এই বর্ষা আসতেছে, এর জন্য আমরা নৌকার কাজ করতেছি। প্রতিদিনই বাড়ছে যমুনার জল। নদী এখন আগের চেয়েও স্রোতস্বিনী। কখন যেন শান্ত নদী রুদ্ররূপ ধারণ করে, সে আতঙ্ক দুই পারের বাসিন্দাদের। বলছেন সময় মতো সতর্কবার্তা এবং পর্যাপ্ত সহযোগিতা পেলে ক্ষয়ক্ষতি অনেকটাই কমানো সম্ভব। কোনোভাবে আমরা সাহায্য পাচ্ছি না। আমরা যে পানি কখন বাড়তেছে, কখন কমতেছে, এগুলা কোনোভাবে আমরা বুঝতে পারতেছি না। বন্যার পানিটা আসে, এত পানি কিন্তু আমগরে উপজেলা থেকে কোনো সময় আমগরে একটু মাইকেন দিয়ে জানায়ও না এবং কি আমরা একটু জানিও না। তথ্যটা যদি আমরা সঠিকভাবে পৌঁছে দিতে পারি সবার দ্বারগোড়ায়, তাহলে হয়তো অনেক ক্ষতি কমে আসে। সরকারও তেমন এটা দেয় না, মানুষরা যে চেয়ারম্যান মেম্বাররা আছে তাও ওরা না।
বন্যার প্রস্তুতি সম্পর্কে জানতে চাইলে ক্যামেরায় কথা বলতে রাজি হননি ইউনো উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা জানালেন প্রয়োজনীয় ওষুধ ও মেডিকেল টিম প্রস্তুত রয়েছে। ডায়রিয়া বা চর্মরোগে বিভিন্নভাবে আক্রান্ত হয়ে থাকে, আমরা তাদের জন্য আমাদের পর্যাপ্ত পরিমাণ খাবার স্যালাইন রেখেছি। এমনকি যদি ডায়রিয়া আক্রান্ত হয় তাদের জন্য কলেরা স্যালাইন আমাদের মজুদ আছে, প্রয়োজনে আরও এটা বর্ধিত করা হবে। দুর্যোগের আগাম সতর্কবার্তা প্রদানকারী আন্তর্জাতিক সংস্থা রাইমসের তথ্য মতে 25 থেকে 17 জুলাইয়ের মধ্যে বিপদসীমা অতিক্রম করতে পারে যমুনার জল। তবে পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তার দাবি, নদীর পানি এখনও স্থিতিশীল রয়েছে। জামালপুর জেলায় উজানের ভারী বৃষ্টিপাত এবং পাহাড়ি ঢলে গত কয়েকদিন থেকেই 3-4 দিন থেকে পানি বৃদ্ধি শুরু হয়েছে, যেটা বর্তমানে অনেকটা স্থিতিশীল রয়েছে। প্রতি বছর বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় জেলার ইসলামপুর, দেওয়ানগঞ্জ, বকশীগঞ্জ, মেলান্দহ উপজেলার ব্রহ্মপুত্র ও যমুনার অববাহিকার মানুষ। ফসলের মাঠ, খালবিল অথবা নদ নদী এখন পানিতে টইটুম্বুর। এরই মধ্যে ব্রহ্মপুত্র ও মেঘনা নদীর অববাহিকায় বন্যার পূর্বাভাস দিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। জানিয়ে রাখা ভালো, অতীতের যে বড় বন্যাগুলো এই অঞ্চল দিয়ে হয়ে গেছে সেটির সময় ছিল কিন্তু এই বর্ষার মাঝামাঝি সময়কাল। সেই জায়গা থেকে স্থানীয় প্রশাসন ও ব্যক্তি পর্যায়ে যদি এখনই প্রস্তুতি নেওয়া সম্ভব হয় তাহলে কিছুটা ক্ষয়ক্ষতি কমানো সম্ভব হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সাগর ফরাজি, যমুনা নিউজ, জামালপুর। অনিয়ম দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছে নাটোর আঞ্চলিক পাসপোর্ট অফিস। সেবা গ্রহীতাদের আবেদন ঠিকঠাক থাকলেও অহেতুক ফিরিয়ে দেন কর্মকর্তারা, কিন্তু দালালকে ঘুষ দিলেই মুহূর্তের মধ্যেই জমা নেওয়া হয় ফর্ম। পাসপোর্ট অফিসের বাইরে গড়ে ওঠা কম্পিউটারের দোকানগুলোতেই দালালদের অফিস। সিন্ডিকেটের বিষয়ে প্রমাণ থাকলেও নিশ্চুপ পাসপোর্ট অফিসের বড় কর্মকর্তারা। নাটোরের সিংড়া উপজেলার বাসিন্দা বিষ্ণু কুমার সরকার ছেলে ও তার বন্ধুর পাসপোর্ট করতে নাটোর আঞ্চলিক পাসপোর্ট অফিসে গিয়ে বিড়ম্বনায় পড়েন। ডাকঘর সংক্রান্ত ভুল দেখিয়ে আবেদন দুটি ফেরত দেওয়া হয়। নিরুপায় বিষ্ণু দালালের শরণাপন্ন হলে 3000 টাকার বিনিময়ে ফর্ম জমা দেওয়ার ব্যবস্থা করে দেন সুলতান আহমেদ। সুলতান কম্পিউটারের দোকানে ওনাকে যা বললাম তো উনি বলল যে ভাই সব কিছুই ঠিক আছে, কিন্তু আপনার এক্সট্রা যদি 2টা পাসপোর্ট মিলে যদি 3000 টাকা দেন তাহলে ওসবগুলো কাগজপত্র কিছুই লাগবে না। অভিযোগের সত্যতা যাচাইয়ে সেবা গ্রহীতা সেজে সেই দালাল সুলতানকে ফোন করা হয়। একটু তাড়াতাড়ি করা যায় কি ভাই? আমি ওই যে ইন্ডিয়াতে যাব তো, মানে পাসপোর্টটা একটু তাড়াতাড়ি দরকার। আমি ইন্ডিয়ার ভিসাতে কাজ করি, সুলতান কম্পিউটার পাশের দোকান। পাসপোর্ট আবেদনে কাবিননামা না থাকায় বিষ্ণু কুমারের মতো ফিরিয়ে দেওয়া হয় ওহেদ আলীর দরখাস্ত। তিনি আরেক দালাল শফিকুলকে 1500 টাকা ঘুষ দেন। এরপর মুহূর্তেই আবেদনটি জমা নেন পাসপোর্ট অফিসের কর্মকর্তারা। কম্পিউটারে কাগজ ছিল, সে করছে যে ওই আমার 1500 টাকা ঘুষ দিলে পরে আমরা করে দিব। পরে 1500 টাকা আমি ঘুষ দিনু, দেওয়ার পর তখন আমার কাজ ওরা ওকে করে দিল। অসম্পূর্ণ বলে যে আবেদন ফিরিয়ে দেওয়া হয়েছিল, কেন তা মুহূর্তের মধ্যেই জমা নেওয়া হলো, কর্মকর্তারা এই প্রশ্নের উত্তর দিতে পারলেন না। আমার কাজে চেক করে জমা নেওয়া, আমার কাজে চেক করে ব্যাক করা, এটাই আমার কাজ। যদি ডকুমেন্টস ফুলফিল আপ না থাকে তাহলে এটা ব্যাক যাবে, এটাই স্বাভাবিক। হ্যাঁ, প্রথমবার ঘুরে দিলেন ভাই, পরে আবার একই জিনিস 1500 টাকা দেওয়ার পর না এরকম হওয়ার সুযোগ নাই। এবার দালাল চক্রের মুখোমুখি আমরা। প্রথমে অস্বীকার করলেও এক পর্যায়ে স্বীকার করেন পাসপোর্ট অফিসের কর্মকর্তাদের 1200 টাকা দিয়ে কাজ করিয়ে নেন। বলেন, আপনাকে কিছু বলবো, কাকে দিচ্ছেন এই টাকা? এই পাসপোর্ট কার সাথে আপনার যোগাযোগ? ওদের কত দিতে হয় ভাই? ওদের 1200। আর আপনি রাখেন 300 করে পাসপোর্ট? না এটা হচ্ছে 200 টাকা আমাদের ফর্ম ফিল আপের চার্জ রাখি। না, ওর বাদেই 300, মানে 1500 টাকা। না, ওই ফাইলের মধ্যে মানে এটা করে দেয়। ভুক্তভোগীরা বলছেন পাসপোর্ট অফিসে গেলে আবেদনপত্রের নানা ভুল ধরা হয়, অথচ দালালকে টাকা দিলে সেসব ভুল নিমিষেই হাওয়া হয়ে যায়। অসাধু কর্মকর্তারা ইচ্ছাকৃতভাবেই আবেদনপত্র ফিরিয়ে দেন, এমনটাই অভিযোগ ভুক্তভোগীদের। ওরা বিভিন্ন ধরনের মানে সমস্যা ধরে যে কাগজের ভুল আছে, এই করতে হবে, তখন এই সমস্যার কারণে আমাদের কোনোভাবেই ওরা ওইভাবে করে দেয় না। কাগজটা সাইডে নিয়ে যায়, আমাকে বলেছে যে 2000 টাকা যদি দেন তাহলে আপনার ফিঙ্গার আজকেই হবে। আমি টাকা দিলে কি করা যায়? হ্যাঁ করা যায়। কত? 6000 টাকা লাগবে। এই 6000 টাকা আমার থেকে নিয়ে আমার পাসপোর্ট রিনিউ করে দিচ্ছে। এসব দুর্নীতির বিষয়ে পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক দিলেন গদবাঁধা আশ্বাস, কিন্তু তিনি নিজে কি এ দায় এড়াতে পারেন? এই যে এগুলো হয়ে যাচ্ছে আপনার অফিসে, এগুলোর দায় দায়িত্ব কি আপনি এড়াইতে পারেন?
জনগণের সেবা নিশ্চিতের পাশাপাশি অনিয়মের বিষয়গুলো খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার কথা জানালেন জেলা প্রশাসক। পাসপোর্ট অফিস থেকে জনগণ সহজে যাতে সেবা পায় সেটি আমরা এনশিওর করব এবং অনিয়মের বিষয়টি অবশ্যই আমরা খতিয়ে দেখে সেটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেব। 2014 সালে নাটোরের চক্রামপুরে আঞ্চলিক পাসপোর্ট অফিসের যাত্রা শুরু হয়। 2023 সালে অফিসটি বড় হরিশপুর এলাকায় নিজস্ব ভবনে স্থানান্তর করা হয়। নাজমুল হাসান, যমুনা নিউজ, নাটোর। ফেনীর ফুলগাজী উপজেলা পরিষদের প্রায় 51 লাখ টাকা জালিয়াতি করে সোনালী ব্যাংক থেকে উত্তোলন করার অভিযোগ উঠেছে 3 কর্মচারীর বিরুদ্ধে। উপজেলা নির্বাহী কর্মকর্তা বদলিজনিত কারণে দায়িত্ব হস্তান্তরের আগে হিসাব নিকাশ পর্যালোচনা করতে গেলেই বেরিয়ে এসেছে এমন চাঞ্চল্যকর তথ্য। ইউএনওর দাবি, সরকারি উন্নয়ন প্রকল্পের জন্য ইস্যু করা 26টি চেকে টাকার অঙ্ক ও বানান পরিবর্তন করে এই কারসাজি করে অভিযুক্তরা। এ ঘটনায় সুষ্ঠু সমাধান চান উপজেলাবাসী। ফেনীর ফুলগাজীর সোনালী ব্যাংক শাখা। অভিযোগ উঠেছে উপজেলা পরিষদের সরকারি তহবিলের টাকা চেক জালিয়াতির মাধ্যমে এখান থেকে উত্তোলন করেন পরিষদের 3 কর্মচারী। গত 8 মাসে 26টি চেকের মাধ্যমে প্রায় 51 লাখ টাকা উত্তোলন করা হয়। পরবর্তীতে মামলা হলে 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পার্থসারথী পাল এবং 2 অফিস সহায়ক ফিরোজ ও নূর ইসলামকে গ্রেফতারের পর জেল হাজতে পাঠানো হয়। মূল অভিযোগ হচ্ছে তাদের রাজস্ব খাতে কিছু চেকে অতিরিক্ত টাকা উত্তোলন করা হয়েছে, অতিরিক্ত টাকা উত্তোলন করে এবং টাকাটা পরিশোধ করে। ব্যাংক ম্যানেজার জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তার স্বাক্ষরিত চেক পেয়েই পরিষদের সরকারি তহবিলের টাকা প্রদান করা হয়। কোনো সমাধান ছিল না। চেক আপনি মনে করেন আপনি একটা চেক দিলেন, আপনার স্বাক্ষর ঠিক আছে, আপনার অঙ্কে এবং কথায় সব ঠিক আছে, তারিখ ঠিক আছে, তখন আমরা ব্যাংক যেটা প্রসিডিউর মেনে ওইভাবে ব্যাংকটা পেমেন্ট করছি। ফুলগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহরিয়া ইসলামের কর্মকাল 1 বছর 2 মাস। এর মধ্যে গত 8 মাস ধরে চলছে চেক জালিয়াতি। ঘটনা জানাজানির একদিন পরে তিনি এখান থেকে বদলি হয়ে যাচ্ছেন। এখন আত্মসাৎ করা টাকার আসলে কি হবে? সরকারি রাজস্ব খাতের টাকা এভাবে বেহাত হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। আইনজীবীরা বলছেন, এমন ঘটনায় দায় এড়াতে পারেন না উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা প্রশাসক ফাহরিয়া ইসলাম। যারা জালিয়াতি করে তাদের কঠিন শাস্তি হওয়া উচিত। উপজেলা পরিষদের যে 3 জন কর্মচারী, এই ঘটনার একটা সুষ্ঠু তদন্ত চাই এবং তদন্ত সাপেক্ষে একটা সুষ্ঠু বিচার হোক। উপজেলার প্রত্যেকটা সরকারি দপ্তর ওনার অধীনে এবং চেক তো এটা সরকারি অর্থ, উনি এটার কাস্টোডিয়ান। ওনার স্বাক্ষরে ওনার মাধ্যমে চেক দিয়ে কেউ টাকা উঠিয়ে নিবে, এটার দায়িত্ব উনি কোনো অবস্থাতে আইতে পারেন না। এ ঘটনায় ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি মামলার বাদী 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর আব্দুল হালিম চৌধুরী। তার দাবি, ইউএনওর নির্দেশে বাদী হয়েছেন তিনি। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, নথিপত্রে গরমিল পাওয়ায় 3 জনের বিরুদ্ধে মামলা করা হয়, তবে নিজের অসচেতনতার ব্যাপারে কিছু বলতে রাজি হননি। যাদের অভিযুক্ত করা হয়েছে তাদের হেফাজত পুলিশ হেফাজতে দেওয়া হয়েছে। আমি একটাই কথা বলবো, আসলে যখন মামলা এজাহারভুক্ত হয়ে যায় এবং সেটা মামলা নাম্বার পড়ে, সে বিষয়ে তদন্ত ব্যতিরেকে কোনো মন্তব্য করার সুযোগ এটা ভালো দেখায় না। পার্থসারথী পাল বর্তমানে ছাগলনাইয়া উপজেলা পরিষদে কর্মরত। এর আগে তিনি ফুলগাজী উপজেলা পরিষদে দায়িত্ব পালন করেন। সম্প্রতি ইউএনও ফাহরিয়া ইসলাম পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগে সিনিয়র সহকারী সচিব হিসেবে বদলি হয়েছেন। আরিফুর রহমান, যমুনা নিউজ, ফেনী। ঝিনাইদহে বাংলাদেশ সেনাবাহিনীর গ্রীষ্মকালীন যৌথ মহড়া পরিদর্শন করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। দুপুরে কালীগঞ্জের কোলা ইউনিয়নের নতুন বাজার এলাকায় এই মহড়া অনুষ্ঠিত হয়। সেনাবাহিনীর নিয়মিত প্রশিক্ষণের অংশ হিসেবে এই গ্রীষ্মকালীন মহড়ার আয়োজন করা হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। এ সময় সেনাপ্রধান উপস্থিত সেনা কর্মকর্তাদের সাথে কুশল বিনিময় করেন। দেশের সার্বভৌমত্ব রক্ষায় সবসময় প্রস্তুত থাকার পাশাপাশি যে কোনো দুর্যোগে জনগণের পাশে দাঁড়াতে সেনা সদস্যদের আহ্বান জানিয়েছেন তিনি। অনুষ্ঠানে জেলা প্রশাসক সহ স্থানীয় প্রশাসনের বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। শিক্ষা খাতে ব্যয়ের অগ্রাধিকার ঠিক করতে না পারলে
ফের অর্থের অপচয় বৃত্তি থেকে যাবে সরকার। সবার আগে দরকার শিক্ষার মান আর বিদ্যমান প্রতিষ্ঠানের উন্নয়ন। তা না করে হাজার কোটি টাকা ব্যয়ে নতুন শিক্ষা প্রতিষ্ঠান গড়ে কোনো সুফল মিলবে না মনোবত শিক্ষাবিদদের। আল আমিন হক অহনের প্রতিবেদন। পাবনার এই বিদ্যালয় যেন মৃত্যুফাদ, যে কোনো সময় ভেঙে পড়ার শঙ্কা নিয়ে চলছে পাঠদান। এর মধ্যে রয়েছে চরম শিক্ষক সংকট। 400-র বেশি শিক্ষার্থীকে পড়ানোর জন্য ভরসা মাত্র 11 জন। বিল্ডিং ভেঙে ভেঙে পড়ে, আমাদের ভয় লাগে যে কখন এসে আমাদের ক্ষতি করে। পিরোজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় আর মানিকগঞ্জের এই স্কুলেও শিক্ষক সংকট কাটছে না বছরের পর বছর। অনেক স্কুলে অত্যাধুনিক ল্যাব থাকলেও নেই প্রশিক্ষক। এই বাস্তবতা বাংলাদেশের বহু শিক্ষা প্রতিষ্ঠানে। আর যে শিক্ষকও আছেন তাদের মান নিয়েও আছে প্রশ্ন। একজন শিক্ষককে আমরা স্যালারি দিব তার কোয়ালিফিকেশন অনুযায়ী, ডিগ্রির কোয়ালিফিকেশন না, সে কেমন শিক্ষক এর উপরে ভিত্তি করে এটা মনিটর এবং অ্যাসেস করে করা যায়। অনেক মেধাবী ছেলেমেয়েরা প্রথম চয়েস হিসেবে দিয়ে শিক্ষকতায় গিয়ে বিটার এক্সপিরিয়েন্সের কারণে আবার পরীক্ষা দিয়ে তারা আবার চলে এসেছে। বিদ্যমান শিক্ষা প্রতিষ্ঠানগুলোতেই যখন এই হাল, তখন নতুন করে হাজার কোটি টাকার প্রকল্পে নতুন শিক্ষা প্রতিষ্ঠান করার ভাবনায় উঠেছে প্রশ্ন। যতজন শিক্ষক দরকার সেখানেও দুর্বলতা আছে, অতজন শিক্ষক নাই। ভৌত অবকাঠামোর দুর্বলতা রয়েছে। তাহলে এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো তো আগে ঠিক করতে হবে। আমাদের শিক্ষক দিতে হবে, প্রধান শিক্ষক দিতে হবে, অধ্যক্ষ দিতে হবে, শিক্ষকদের পর্যাপ্ত প্রশিক্ষণ দিতে হবে। এই কাজগুলো হলো প্রথম। ভয় হচ্ছে আমাদের এগুলার নামে আবার ব্যুরোক্রেটসরা, পলিটিশিয়ানরা ওই নিজেদের দলীয় লোক কর্মী প্রজেক্ট বানাবে, করবে, গাড়ি টাড়ি এগুলা নিয়ে দেখা যাচ্ছে অফিস নিয়ে ওই টাকাটা লুটপাট হয়ে যায়। আমরা দেখছি, বিটার এক্সপিরিয়েন্স আছে, এগুলো দিয়ে হবে না। বিশেষজ্ঞরা বলছেন নতুন শিক্ষা প্রতিষ্ঠান একেবারে অপ্রয়োজনীয় নয়, কিন্তু শিক্ষা অর্থনীতির দৃষ্টিকোণ থেকে অগ্রাধিকার হওয়া উচিত বিদ্যমান ব্যবস্থাকে শক্তিশালী করা, বৃদ্ধি করতে হবে শিক্ষার মানও। আমরা প্রচুর পাইলটিং করেছি, তো আমাদের এখন আর নতুন করে পাইলটিংয়ের দরকার নেই। আমাদের অভিজ্ঞতা আছে, দীর্ঘদিনের অভিজ্ঞতা আমাদের আছে। সুতরাং আমাদের কি করা দরকার, আমাদের যে বিদ্যমান সেট আপটা আছে সমান করে না, যেখানে যতটুকু দরকার নিড অ্যাসেস করে সেইখানে কন্ট্রিবিউট করা, নতুন করে শিক্ষা প্রতিষ্ঠান না করে। বিশেষজ্ঞরা মনে করেন শিক্ষা খাতে সর্বোচ্চ সুফল পেতে শিক্ষণ পদ্ধতি, মূল্যায়ন পদ্ধতি আর দক্ষ শিক্ষকে নজর দিতে হবে সবার আগে। এরপর বিদ্যমান প্রতিষ্ঠানের উন্নয়ন, আর সবশেষ প্রয়োজন নতুন শিক্ষা প্রতিষ্ঠান। আরও নতুন নতুন প্রকল্প, নতুন নতুন প্রতিষ্ঠান করা আমার ধারণা পরে আসা উচিত। আগে আমাদের যে প্রতিষ্ঠানগুলো আছে সেই প্রতিষ্ঠানগুলোকে আমরা একটা পর্যায়ে নিয়ে আসি, উন্নত পর্যায়ে নিয়ে আসি। তারপর যদি আমরা আরও করতে পারি তখন আরও করব, কেমন এগুলোকে বাদ দিয়ে নয়। শিক্ষা খাতে ব্যয়ের অগ্রাধিকার ঠিক করতে রাজনৈতিক বিবেচনা নয়, তথ্যভিত্তিক মানদণ্ডে মূল্যায়ন করে সিদ্ধান্ত নেয়ার তাগিদ সংশ্লিষ্টদের। আল আমিন হক অহন, যমুনা নিউজ, ঢাকা। 1 বছর পর পুশিন হওয়া 4 ভারতীয় নাগরিককে চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে ফিরিয়ে নিয়েছে বিএসএফ। বিকেলে সোনামসজিদ স্থলবন্দর দিয়ে তাদেরকে ফিরিয়ে নেওয়া হয়। তারা পশ্চিমবঙ্গের বীরভূম জেলার বাসিন্দা। 1 বছর পর নিজ দেশে ফিরতে পেরে খুশি তারা। এর আগে গত বছর জুনে কুড়িগ্রাম সীমান্ত দিয়ে 6 জনকে পুশিন করে বিএসএফ। 20 আগস্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ তাদেরকে আটক করে বিজিবির কাছে সুপর্দ করে। এরপর মামলা হলে 3 মাস কারাবরণ করে এই 4 ভারতীয় নাগরিক। পরে আদালতের নির্দেশে তারা চাঁপাইনবাবগঞ্জের এক জিম্মাদারের বাড়িতে 7 মাস ছিলেন। এছাড়া বাকি 2 জনকে আদালতের নির্দেশে গত বছর 5 ডিসেম্বর ফেরত নেয় বিএসএফ। আমাদেরকেও করেছিল 5 দিন পর আমাদেরকেও নিবে, তো আমাদেরকে লাইনি। এখন আজকে আমাদেরকে নিতে চাইছে। অনেক ভালো লাগছে, আমরা দেশে যাবো, আমরা অনেক খুশি হয়েছি। বাংলাদেশের ডিসি স্যারকে ধন্যবাদ, উনি লেগে আমি আমার দেশে ফিরতে পারছি। স্যার, আর্জেন্টিনা মিশরের ফুটবল ম্যাচ নিয়ে কথা কাটাকাটির জেরে কুমিল্লায় এক ব্রাজিল সমর্থককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে আর্জেন্টিনা সমর্থকদের বিরুদ্ধে। মঙ্গলবার রাত 10:30টার দিকে কুমিল্লা আদর্শ সদর উপজেলার ধনপুর এলাকায় এই ঘটনা ঘটে। নিহত শরীফুল ইসলামের বাড়ি নীলফামারীতে। কর্মসূত্রে তিনি কুমিল্লায় থাকতেন। পুলিশ জানায় রাতে ম্যাচের সময় মিশর প্রথম গোল দিলে ব্রাজিল সমর্থক শরীফুল ইসলাম উল্লাস প্রকাশ করেন। এ সময় আর্জেন্টাইন সমর্থকদের নিয়ে কটাক্ষ করলে শুরু হয় বাকবিতণ্ডা। এক পর্যায়ে আর্জেন্টিনার সমর্থকরা শরীফুলকে বেধড়ক মারধর করেন। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার সাথে জড়িতদের শনাক্তে পুলিশ কাজ করছে।
নেত্রকোনায় বিধবাকে ধর্ষণের জন্ম নেয়া শিশুকে ১৩ বছর পর পিতৃ পরিচয় দিয়েছেন আদালত। দুপুরে জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক AKM ইমদাদুল হক এই রায় দেন। অভিযুক্ত আসামি হেলালকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১ লাখ টাকা অর্থদণ্ড দেন আদালত। রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, ২০১৩ সালের ১ মার্চ বারহাট্টা উপজেলার স্বল্পদশাল গ্রামের হেলাল ভুক্তভোগী বিধবাকে ধর্ষণ করে। এই ঘটনায় ভুক্তভোগী নিজে বাদী হয়ে থানায় মামলা করেন। পরে আদালত অভিযুক্তের DNA টেস্টের রিপোর্টের মাধ্যমে ধর্ষণে জন্ম নেয়া কন্যা শিশুকে পিতৃ পরিচয় নিশ্চিত করে রায় দেন। মানিকগঞ্জে সরকারি গেজেট অনুযায়ী বেতন ভাতাসহ ৬ দফা দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন কারখানা শ্রমিকরা। সকালে শিবালয় উপজেলার নবগ্রাম এলাকায় ঢাকা-পাটুরিয়া মহাসড়কে বিক্ষোভ করেন চায়না হার্ডওয়্যার কোম্পানির শ্রমিকরা। এতে সড়কের দুপাশে যান চলাচল বন্ধ হয়ে যায়, ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। সে সময় আন্দোলনকারীরা সরকারি গেজেট অনুযায়ী বেতন ভাতা, মাতৃত্বকালীন ছুটি, ইনক্রিমেন্ট সহ বিভিন্ন দাবির কথা জানান। পরে পুলিশের হস্তক্ষেপে ৪ ঘণ্টা পর মহাসড়ক থেকে আন্দোলনকারীরা সরে গেলে যান চলাচল স্বাভাবিক হয়েছে। আমরা যাতে এখানে কাজ করে মানে চলতে পারি, সেই ন্যায্য মূল্যটা যেন আমাদের দেওয়া হয়, এর জন্য আমাদের আসলে রাস্তায় নামা। আগে এসে বলে গেছি যে আপনাদের বকেয়া টাকা শোধ করা হবে, প্লাস আপনাদের বেতন বাড়ানো হবে। কিন্তু কালকে কি হলো, তারা আসলো, সারাদিন মিটিং করছে, পুরো 8 ঘন্টা মিটিং করার পরে লাস্টে বলে যে তো আমাদের কোনো বেতন বাড়ানো হবে না। নরসিংদীতে গাছে গাছে ধরে আছে লটকন। মুখরোচক এ ফল দেশের চাহিদা মিটিয়ে রফতানি করা হচ্ছে বিদেশেও। কম খরচ ও পরিচর্যায় ভালো ফলনে দিন দিন বাড়ছে লটকন চাষের পরিধি। এবছর জেলা থেকে ১৫০ কোটি টাকার ফল বিক্রির আশা কৃষি বিভাগের। গাছে থোকায় থোকায় ঝুলছে টক মিষ্টি স্বাদের ফল লটকন। নরসিংদীর প্রতিটি বাগানে এখন দেখা মেলে এমন দৃশ্যের। লটকন চাষের রাজধানী হিসেবে পরিচিত নরসিংদী, বিশেষ করে শিবপুর, বেলাবো ও রায়পুরার লালমাটি ও পাহাড়ি টিলা অঞ্চলে লটকন চাষ বেড়েছে। বাণিজ্যিকের পাশাপাশি পারিবারিকভাবেও চাষ হচ্ছে এই ফল। অন্যান্য ফলের তুলনায় বেশি লাভজনক হওয়ায় দিন দিন আগ্রহ বাড়ছে বাগানীদের। তবে ফলন গতবার একটু বেশি আছে, এই বছর দিন 60 টাকা বেচছি, আর আগে 160, 140, 200 পর্যন্ত বেচছি। আমরা শিবপুর থানার মধ্যে জয়নাগর, গিলাবের, ছোটাবন, চৈতন্য, মুরগিবের, জয়মঙ্গল, বিরাজনগর, এই দিন মধ্যে বেশি। পাইকারিতে প্রতি কেজি লটকন বিক্রি হচ্ছে 60 থেকে 250 টাকায়। মৌসুমি এই ফল বিক্রির সাথে সাথে কয়েক হাজার মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি হচ্ছে প্রতি বছর। ধরেন 50 থেকে 140 পর্যন্ত আমরা বিক্রি করছি। জৈব সারগুলো তেমন কোনো খরচ নাই। বিভিন্ন জায়গায় নেই, 100 টাকা আছে, 150 টাকা পর্যন্ত বিক্রি হয়েছে, 60 টাকা বিক্রি হয়েছে। এখান থেকে মালনেরই বিভিন্ন জেলাতে বিভিন্ন বিভাগে বিক্রি করে। লটকন চাষ আরও সম্প্রসারণে ও রপ্তানি বাড়াতে বাগানীদের পরামর্শ সহ নানাভাবে সহযোগিতা করা হচ্ছে বলে জানান কৃষি বিভাগের কর্মকর্তারা। গবেষণা প্রতিষ্ঠানের সাথে এবং আমরা কৃষি সম্প্রসারণের যোগদান আমাদের মাঠ পর্যায়ে আমরা যারা আছি প্রত্যেকে আমরা করেছি যে বাগান মালিকদের সাথে আমরা বেশ কয়েকবার তাদের সাথে মত বিনিময় করেছি, তাদের সমস্যাগুলো আইডেন্টিফাই করার চেষ্টা করেছি। তো এই জায়গাগুলো থেকে যে সমস্যাগুলো আসছে, তো আমরা চাচ্ছি যে একটা গবেষণার মাধ্যমে দীর্ঘমেয়াদী একটা ফলাফল পেতে। নরসিংদীতে এবছর ১,৮০০ হেক্টর জমিতে লটকনের বাগান রয়েছে। এর থেকে ৩০,৭০০ মেট্রিক টন ফলনের আশা কৃষি বিভাগের। তাপস সরকার, যমুনা নিউজ।